জয়ন্ত চক্রবর্তীর কলমে আজকের গল্প হাতেখড়ি। তুমি তো বামুন নাকি? পদবী চক্রবর্তী, গলায় পইতে। তাও সকাল সকাল এই প্রশ্ন শুনেই মেজাজ গরম হয়ে গেল আমার। পাল্টা প্রশ্ন করলাম, মানে? বিয়ের 36 বছর, এ প্রশ্ন কেন? মানে ফানে কিচ্ছু নেই। রেডি হও। কোথায় যেতে হবে? কোথাও নয়। এই রইল কাপড়, এই রইল চাদর, স্নান করে তৈরি হয়ে নাও। হাদার মতো হা মুখ করে তাকিয়ে রইলাম। গিন্নি ছুটছে এ ঘর টু ও ঘর, কিচেন টু ব্যালকনি। কানে ফোন। কাকে ফোন করছে প্রথমে বুঝতে পারিনি, পরে বিড়বিড় করা কথার অংশ কানে যেতে বুঝলাম পুরুত মশাইকে। আগে থেকে বলা ছিল সকাল 7টা নাগাদ আসবেন পুরোহিত মশাই, কিন্তু কোথায় কি, 7টা পেরিয়ে 8টা অবধি ফোনে যোগাযোগ ছিল। আসতে আসতে শুনে আশায় বুক পেতে বসেছিলেন গিন্নি। এমনকি 7:30 নাগাদ পাশের ফ্ল্যাটে ঢুকছেন দেখে নিশ্চিন্ত ছিলেন। ভেবেছিলেন এরপর হয়তো এ ফ্ল্যাটে, কিন্তু কোথায় কি, 8টার পর থেকে ফোন সুইচ অফ। পাশের ফ্ল্যাটে খোঁজ নিয়ে জানা গেল কিছুক্ষণ আগে পুরুতমশাই ফুরুত হয়ে গেছেন সেখান থেকে। কারা নাকি এসে হাইজ্যাক করে নিয়ে গেছে তাকে। কারা ভগবান জানেন। 8টা, 8:30, পৌনে 9টা, আর সময় নেই। কিছুক্ষণ পর পঞ্চমী ছেড়ে যাবে। অতএব স্ট্যান্ড বাই খোঁজা। কাকে পাওয়া যায়? 2 বছর আগে এমন একটা সমস্যা হয়েছিল, উদ্ধার করে দিয়েছিলেন নিচের তলার মুখার্জি বাবু। এবার সেও পায়নি। ভদ্রলোক এখন বেঙ্গালুরুতে মেয়ের কাছে। জানা চেনার মধ্যে এমন কাউকে পাওয়া যাচ্ছে না যিনি এবারে উদ্ধার করতে পারেন। অতএব আজ সকালে চা জোটেনি। গিন্নি কি আঁচ করতে পেরেছিলেন এমন বিপদ আসতে পারে? কে জানে। যাই হোক, নিজেরই বাড়ি, নিজেরই সহধর্মিণী, বিপদে তো ফেলতে পারি না কাউকে। স্নান সেরে কাপড় পরতে গিয়ে চোখ কপালে উঠল। ধুতির বদলে সহধর্মিণীর লাল পাড় সাদা রঙের শাড়ি, বডিতে নকশা কাটা। অবাক চোখে তাকালাম। ঝনঝন করে গর্জে উঠলেন তিনি, ধুদে খুঁজে পাচ্ছি না, এটা দিয়ে কাজ ছাড়ো। অর্ডার ইজ অর্ডার। পুরুষের ডিউটি হচ্ছে অফিসে বসের, ঘরে গিন্নির অর্ডার তামিল করা, এবং সেটা যথাসম্ভব বিতর্ক এড়িয়ে। অগত্যা সব কিছু পরিপাটি করে সাজিয়ে দিয়েছেন তিনি। আমায় শুধু মন্ত্র পড়তে হবে, কিন্তু মন্ত্র পড়ব কোথা থেকে? সব ব্যবস্থা পাকা। হাতে ধরিয়ে দিলেন একটা চটি বই, ওটাই নাকি সব লেখা আছে, কোনো অসুবিধে হবে না। শুরু করলাম। মিনিট 2 ঠিকই ছিল। তারপর মন্ত্রের ধরন দেখে মনে খটকা লাগলো। মন্ত্র কোথায়? এ তো কাব্য। বই উল্টে মলাটে চোখ রাখলাম। সরস্বতীর পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী জানতাম, কিন্তু সরস্বতীর পাঁচালী আমার জ্ঞান পরিধির বাইরে। তেনার দিকে তাকিয়ে বললাম, এটা কি দিয়েছ? এ তো সরস্বতীর পাঁচালী, কিভাবে পুজো করব এসব তো কিছুই লেখা নেই এতে। এই প্রথম তেনাকে একটু অপ্রস্তুত দেখালো। আমার হাত থেকে বইটা নিয়ে উল্টে পাল্টে দেখে বললেন, দাঁড়াও, দেখছি কি করা যায়। উনি মোবাইল খুলে খুঁজতে লাগলেন সরস্বতী পুজো করার পদ্ধতি। একটা পেজে পেয়েও গেলেন। মোবাইলে খোলা সেই পেজটি আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটাই সব লেখা আছে, এটা দেখে করো। বাম হস্তে মোবাইল, ডান হস্তে ফুল বেলপাতা, কোষাকুষিতে গঙ্গা জল, মুখে মন্ত্র। শুরু করে দিলাম পুজো। খটোমটো নির্দেশ, আর্ধেক বুঝি আর্ধেক বুঝি না। গোল বাঁধানো ঘণ্টা বাজিয়ে আরতি করার সময় ডান হাতের প্রদীপ নাচে তো বাঁ হাতের ঘণ্টা বন্ধ। বাঁ হাতের ঘণ্টা বাজলে ডান হাতের প্রদীপ নাচে না। উনি সহায় হলেন, বললেন, দাও, শাঁখ ঘণ্টা আমি বাজাচ্ছি, তুমি শুধু আরতি করো। আরতি হলো, অঞ্জলি হলো, শান্তির জল দেওয়া হলো। এ বিদ্যায় আমার হাতে খড়িও হলো। আসন ছেড়ে ওঠার আগে মায়ের কাছে আমার এই দৃষ্টতার জন্য মার্জনাও চেয়ে নিলাম, কিন্তু মা সরস্বতী সন্তুষ্ট হলেন কি না জানি না। এমনিতেই আমার লেখার হাত খুব খারাপ, দেবী রুষ্ট হলে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।